ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। চলে আসলাম আরেকটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে, যেখানে শহরের সব থেকে ধনী পরিবার জ্যাং পরিবার আমাদের নায়িকাদেরকে হায়ার করে। কারণ তাদের পরিবারের এক ছেলে ছিল অনেক বড় একজন প্লে বয়, আরেকজন ছেলে ছিল যে কিনা মেয়েদেরকে পছন্দই করতো না, আর কোনো মেয়ে তাদের কাছে গিয়ে একেবারে টিকতেই পারতো না। তাহলে দুই বোন মিলে কিভাবে দুই ভাইয়ের মনে জায়গা করে নিবে, এই ড্রামার মধ্যে আমরা সেটাই দেখব। এই ড্রামার কাহিনীটা অনেকটাই আলাদা এবং ড্রামাটা অনেক বেশি ইন্টারেস্টিং। তাহলে চলো শুরু করি। ড্রামার শুরুতেই মিসেস জ্যাংকে দেখানো হয়। সে বলছিল, যারা আমার পুত্রবধূ হবে আমি তাদেরকে অনেক হাই প্রাইস পে করব। আর সে গাড়ি থেকে নেমে অ্যাসিস্ট্যান্টকে বলছিল, আমি ইন্টারভিউ নিয়ে যাদেরকে আমার পুত্রবধূ হিসেবে সিলেক্ট করেছিলাম তারা কোথায়? আমার বড় এবং ছোট ছেলে তাদেরকে কি অ্যাকসেপ্ট করেছে? অ্যাসিস্ট্যান্ট কি বলবে কিছুই তো বুঝতে পারছিল না। তখনই দুইজন মেয়ে সেখানে চলে আসে। তারা তো কান্না করতে শুরু করে আর বলে, ম্যাডাম জ্যাং, আমরা যদি জানতাম আপনার ছেলেরা এরকম তাহলে কখনই আপনার পুত্রবধূ হওয়ার স্বপ্ন আমরা দেখতাম না। এ কথা বলে কান্না করতে করতে তারা চলে যায়। মিসেস জ্যাং তো বলতে শুরু করে, জ্যাং পরিবার এ শহরের সব থেকে ধনী পরিবার, কিন্তু আমার দুইজন ছেলে এখন পর্যন্ত সিঙ্গেল আছে আর বিয়ে করতে চায় না। কিন্তু যদি এরকমই চলতে থাকে তাহলে সোসাইটির সামনে আমার ফেস একেবারে ডাউন হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমাদের এল্ডেস্ট মাস্টার একেবারে ইউনিক, সে কারোর সাথে কথাও বলে না আর কোনো মেয়েদেরকে টাচও করে না। আর আমাদের ইয়াং মাস্টার এক নম্বরের প্লে বয়, আর সে মাঝে মাঝে তো একেবারে বাড়িতেও ফিরে না। ম্যাডাম, আমার তো মনে হয় না সাধারণ মেয়ে দিয়ে কোনো কাজ হবে, আপনার কোনো ইউনিক মেয়েদেরকে খুঁজতে হবে যারা আমাদের দুইজন মাস্টারকেই হ্যান্ডেল করতে পারবে। মিসেস জ্যাং বলে, কিন্তু সেরকম মেয়ে আমরা কোথায় খুঁজে পাবো? তখনই সে কিছু একটার আওয়াজ পায়। অন্যদিকে আমাদের গল্পের নায়িকাদেরকে দেখানো হয় যারা কিনা রাস্তার মধ্যে শো করছিল। আমাদেরকে সঙ্গকে দেখানো হয় যে কিনা ফাইটিংয়ে অনেক বেশি ভালো ছিল। অন্যদিকে লিন বলছিল, আমার বোন কত অ্যামেজিং তাই না? সবাই তো শো দেখে অনেক মজা পাচ্ছিল আর সবাই ক্ল্যাপিং করছিল। সবাই তো চিল্লিয়ে চিল্লিয়ে বলছিল, আমরা আরো শো দেখতে চাই। লিন তো সেই জায়গায় তার মাথার উপরে অ্যাপেল ধরে। সং তার চোখের মধ্যে কাপড় বেঁধে সেটার উপর নিশানা লাগায়, আর তার নিশানা তো একেবারে পারফেক্ট ছিল। পাবলিকের সবাই তো এই শো দেখার পর অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এরকম ভাবে শো শেষ হয়ে যায়। এখন টাকা দেওয়ার পালা ছিল, কিন্তু যে লোকটা কনসার্ট করেছিল মাত্র 200 টাকা দিচ্ছিল, কিন্তু কথা ছিল তারা কনসার্ট করবে 600 টাকা দিতে হবে। লিন বলে, কিন্তু আমাদের ডিল হয়েছিল 600 টাকা, এখন কেন 200 টাকা দিচ্ছেন? কিন্তু কনসার্টের মালিক তো অনেক বেশি খারাপ ছিল আর সে বলছিল, তুমি পাবলিকদেরকে হ্যারাস করেছো, তোমাদের কারণে তাদেরকে বেশি টাকা পে করতে হয়েছে, আমি কিন্তু কেস করতে পারি। সং তো রেগে সে লোকটাকে মারতে চাচ্ছিল, কিন্তু লিন তাকে থামায় আর বলে, এরকম লোকের পেছনে নিজের শক্তি ব্যয় করো না। তারপর তারা দুই বোন মিলে তাকে অনেক কথা শুনিয়ে চলে যায়। দূর থেকে তো এই সব কিছু মিসেস জ্যাং দেখছিল আর বলছিল, তারা দুজনই আমার বাড়ির বউ হওয়ার যোগ্য। তারপর তারা দুই বোন তো রাস্তার পাশে বসেছিল। সং বলে, এখন আমরা কি করব? আমাদের জীবন কত বেশি কঠিন। লিন বলে, হ্যাঁ বোন, আমাদের জীবন একেবারে অন্ধকারে চলে যাচ্ছে। আর সে 200 টাকা দেখে বলছিল, আমাদের জীবনে কি এত টাকাই আছে? তখনই হঠাৎ করে তাদের কাছে মেসেজ আসে। তারা তো এতিমখানার বাচ্চাদের ছবি দেখছিল আর বলছিল, এতিমখানায় এতগুলো বাচ্চা আছে, আমরা কিভাবে কি করব? আমরা তো ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি, কিন্তু আমাদের এতিমখানার টাকা খুব বেশি কম আছে, যে কোনোভাবে আমাদেরকে ফান্ডিং জোগাড় করতে হবে, না হলে আমরা এতিমখানার বাচ্চাদেরকে কিভাবে পালন পোষণ করব। সংলিনকে বলে, তুমি চিন্তা করো না, আমাদের কাছে যে ইলেকট্রিক বাইক আছে আমরা সেটা বিক্রি করে দিব, এতে আমাদের কাছে কিছু টাকা আসবে। তখনই তাদের কাছে মিসেস জ্যাং আসে আর বলে, তোমাদের টাকার প্রয়োজন, আমার কাছে একটা কাজ আছে, তুমি যত টাকা ভাবছো তার থেকে 100 গুণ বেশি আমি তোমাদেরকে পে করব। তারা দুই বোন তো এই কথা শোনার পর অনেক বেশি হ্যাপি হয়। তারা তো জিজ্ঞেস করে কি করতে হবে। মিসেস ফ্যাং তাদেরকে বলে, বড়লোক পরিবারের প্রফেশনাল ডটার ইনল হতে হবে তোমাদের, তোমরা কি এ কাজ করতে রাজি? লিন আর সং তারা দুজনেই তো একেবারে শকড হয়ে যায়। আর তারা দুজনে একসাথে বলে, আমাদের প্রফেশনাল ডটার ইনল হতে হবে, তাও আবার বড়লোক পরিবারের। মিসেস জ্যাং তাদেরকে বলে, হ্যাঁ অবশ্যই, তোমাদের এ কাজ করতেই হবে। আর তোমরা একেবারেই চিন্তা করবে না, ওয়াইফের ডিউটি তোমাদের পালন করতে হবে না। আর তোমাদের সব কাজের জন্যই তোমাদের জন্য স্টাফ থাকবে, তোমাদের কোনো সমস্যাই হবে না। আর তোমাদের থাকার জন্য অনেক বড় একটা ভিলা দেওয়া হবে। লিন তো এসব শোনার পর অনেক এক্সাইটেড হয়ে যায়, কিন্তু সং বলে, সে কেন কাজের জন্য আমাদের নিতে চাচ্ছে? মিসেস জ্যাং তো সে জায়গায় তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনারা হয়তো জানেন না, আমাদের ইয়াং মাস্টারদের ডিল করা অনেক বেশি কঠিন, আপনারা গেলেই জানতে পারবেন তারা কত বেশি ডিফিকাল্ট। তারপর তারা দুজনে তো নিচে অপেক্ষা করছিল এবং দুইজন ইয়াং মাস্টার নিচে চলে আসে। লিন তো সেই জায়গায় এল্ডেস্ট ইয়াং মাস্টারকে দেখে, যে অনেক বেশি হ্যান্ডসাম ছিল, আর সে তো ভাবছিল তাকে পুরো কমিকের কোনো সিইও মনে হচ্ছে। অন্যদিকে সং তো ছোট ইয়াং মাস্টারকে দেখছিল আর ভাবছিল তাকে এরকম স্যুটে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে।
ইয়াং মাস্টার বলে, আপনি এই দুইজন বোকা মেয়েকে কোথা থেকে ধরে নিয়ে এসেছেন? আপনার কি মনে হয় সে আমাদের জন্য পারফেক্ট হতে পারবে? লিন আর সং তো রেগে যায় আর বলে, তোমার এত সাহস, তুমি আমাদেরকে বোকা বললে? আর তারা মিসেস জ্যাংকে বলে, আমাদের মনে হয় না আমরা আপনার ছেলেদেরকে সামলাতে পারবো, তাই আপনার বুদ্ধা ছেলেদের জন্য অন্য কোনো মেয়েদেরকে আপনি খুঁজুন, কারণ আমরা তো সাধারণ মানুষ। কথা বলে যখন চলেই যাবে তখন তো মিসেস জ্যাং টাকার পরিমাণ আরো বেশি বাড়িয়ে দেয়। আর সে তো লিনকে বলে, তুমি যদি আমার বড় ছেলেকে একদিনের জন্য কথা বলাতে পারো আমি তোমাকে 10,000 টাকা দিব। আর সে সঙ্গে বলে, তুমি যদি আমার ছোট ছেলেকে ডিসেন্ট ছেলে বানাতে পারো, তাকে ক্লাবে যাওয়া থেকে আটকাতে পারো, তাহলে আমি তোমাকে 1,00,000 টাকা দিব। তারা দুই বন্ধু এ কথা শোনার পর অনেক বেশি হ্যাপি হয়ে যায়। সেন তার মাকে বলছিল, মা আমি কোনো বিয়ে করতে চাই না, আমি আমার জীবনে সম্পূর্ণ ফ্রিডম চাই। অন্যদিকে বড় ছেলে ইচেন ভাবছিল, বিয়ের মানে এটা হলো অন্য কোনো মেয়ের সাথে আমার বেড শেয়ার করতে হবে, যেটা আমার কাছে একেবারেই ডিসগাস্টিং ফিল হয়। আমি তো বিয়ের জন্য একেবারেই রাজি হব না। লিনার সং সেখানে বলে, আমরা দুজনেই রাজি, আমরা রিচ পরিবারের একেবারে পারফেক্ট ডটার ইন ল হয়ে দেখাবো। সেন তো সেখানে রেখে চেয়ার বলতে শুরু করে, তোমরা তো অনেক বেশি বোকা, তোমরা আমাদের পরিবারের বউ কিভাবে হবে? তোমরা দুজনে কোনো কিছুই করতে পারবে না। আর সে তো আঙুল দেখিয়ে কথা বলছিল, তখন তো সং অনেক বেশি রেগে যায় এবং তার আঙুলই একেবারে ঘুরিয়ে মুচড়ে দেয়। আর সে মিসেস চ্যাংকে বলে, আপনি একেবারেই চিন্তা করবেন না, আমি আপনার এই ছেলেকে একেবারে অনুগত বানিয়ে ছাড়বো। অন্যদিকে লিন তো ইচেনের কাছে চলে যায় আর বলে, হাব্বি হাব্বি, তুমি যদি কোনো কিছু না বলো আমি মনে করব তুমি বিয়েতে রাজি। ইচেন তো তার কাছ থেকে দূরে সরে যায় আর ভাবছিল, শ্যামলেস মেয়ে, তোমাকে কে বিয়ে করতে চায়? আর তুমি কেনই বা আমাকে হাব্বি বলছো? লিন ভাবছিল, সে তো কোল্ড কেন, আমি তাকে দিয়ে কিভাবে কথা বলাবো? আর সে আবার ইসিয়ানকে বলতে শুরু করে, কোনো ব্যাপার না, তুমি মিউট হয়েছে বলে কি হয়েছে, আমি তোমার সাথে অনেক বেশি বেশি কথা বলবো। আমি জানি তুমি আমার সামনে একেবারেই চুপ থাকতে পারবে না, কিছু না কিছু তো বলবেই। মিসেস জ্যাং তো এই সবকিছু দেখে অনেক হ্যাপি হচ্ছিল আর ভাবছিল, তারাই আমার ছেলের বউ হওয়ার সম্পূর্ণ যোগ্যতা রাখে, আমার এবারে চয়েস একেবারে রাইট হয়েছে। অন্যদিকে শ্যানকে দেখানো হয় সে গিটার নিয়ে তার বন্ধুদের সাথে বের হচ্ছিল আর ভাবছিল, সে কি মনে করেছে একজন হুম্যান আমাকে থামাতে পারবে? বাস্তবে তো দূরে থাক, সে আমাকে স্বপ্নেও থামাতে পারবে না। তখনই তার রাস্তার মধ্যে চলে আসে আমাদের নায়িকা সং, আর সে ব্যাট নিয়ে এসেছিল আর বলে, শ্যান তুমি কোথাও যেতে পারবে না। শ্যান বলে, তুমি কি মনে করেছো তুমি একজন মেয়ে বলে আমি তোমার ওপর হাত তুলতে পারবো না? এরকম কোনো কিছুই হবে না। সং তাকে বলে, কাউকে আঙুল দেখানো একেবারেই ভালো কোনো ম্যানার্স না, আমি 3 পর্যন্ত গুনবো, যদি তুমি তোমার আঙুল না সরাও তাহলে আমি তোমাকে শিক্ষা দিব, পরে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না। আর গুনতে শুরু করে। শ্যান তো ভয় পেয়ে যায় এবং তার আঙুল সরিয়ে ফেলে আর বলে, তুমি অনেক বেশি খারাপ, তুমি উমেন কিভাবে হতে পারো? শ্যান তো যাওয়ার চেষ্টা করছিল, সং তাকে বলে, তুমি কি মনে করেছো আমি মেয়ে বলে ফাইট করতে জানি না? শ্যান তো সঙ্গে একটু ভয়ই পেত, তাই সে বলে, আচ্ছা আমরা একটা কম্পিটিশন করি। সং তাকে জিজ্ঞেস করে, তুমি কি কম্পিটিশন করতে চাও? শ্যান তো ভাবতে শুরু করে, সে আমার ট্র্যাপে পা দিয়েই দিয়েছে, তাছাড়া সে একজন এতিম, সে কি গিটার বাজাতে পারে নাকি? আমি খুব সহজেই তাকে হারিয়ে দিব আর তাকে বিয়েও করতে হবে না। অন্যদিকে লিন তো ইচেনের রুমের বাইরে চলে যায়, অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, এটা এল্ডার মাস্টারের রুম, তার পারমিশন ছাড়া কেউ ভেতরে যেতে পারে না, আর তার পারমিশন ছাড়া কেউ ডোর নকও করতে পারে না। কিন্তু লিন তো বারবার দরজা নক করতে শুরু করে, তাই অ্যাসিস্ট্যান্ট ভয়ে চলে যায়। লিন তো বাইরে থেকে বলতে শুরু করে, হাব্বি তাড়াতাড়ি দরজাটা খোলো না। আর সে তো সুইট হার্ট হানি কত কিছুই বলছিল। অন্যদিকে ইচেন তো কাজ করছিল আর ভাবছিল, এই মেয়েটা অনেক বেশি নয়েজি, আর সে ইয়ারফোন লাগিয়ে নেয়। লিন তো বলতে শুরু করে, আমি সবকিছু প্রিপেয়ার করে এসেছি, পরে আমাকে দোষারোপ করতে পারবে না। অন্যদিকে শ্যান তো সঙ্গে বলছিল, আমি মিউজিক নিয়ে অনেক প্র্যাকটিস করেছি, তুমি যদি মিউজিকে আমাকে হারাতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি, আর তুমি যদি হেরে যাও আমার বাড়ি থেকে এখান থেকে চলে যাবে। অন্যদিকে মিসেস জ্যাং তো এই সব কিছুই দেখছিল আর ভাবছিল, আমি কিভাবে ভুলে গেলাম, তারা তো এতিমখানা থেকে এসেছে, তারা এই সব কিছু কিভাবে জানবে? তাদের কাছে তো এই সব কিছুর বিষয়ে বেশি একটা জ্ঞানও নেই, সে তো হেরে যাবে। শ্যানের বন্ধুরা বলছিল কে স্টার্ট করবে। শ্যান বলে, সে যেহেতু একটা মেয়ে সেই আগে শুরু করুক। আর সে সংকে বলছিল, আমি তোমাকে কোনো বুলি করছি না, পরে হেরে গেলে কান্না করতে পারবে না। সং তো গিয়ে গিটার বাজাতে শুরু করে, সবাই তার এত স্কিল দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায়। শ্যানকে তার বন্ধুরা বলছিল, তার থেকে ভালো তো তুইও বাজাতে পারবি না। শ্যান তো হার মেনে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু হেরে গেছি তোমাকে বিয়ে করতে আমি রাজি। শ্যানের মা তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। অন্যদিকে লিনকে দেখতে পাই, সে তো হাতুড়ি নিচ্ছিল আর বলছিল, আমি তোমাকে 3বার ডেকেছি, তুমি কোনো রেসপন্স করনি, এবার তুমি আমাকে আর ব্লেম করতে পারবে না। আর সে তো হাতুড়ি দিয়ে সে দরজার লকই ভেঙে ফেলে। ভেতরে আসার পর সেই ইচেনকে বলছিল, আমাদের আবারও দেখা হয়ে গেল, তুমি কি আমাকে বিয়ে করতে চাইবে? ইচেন তো তার এত পাগলামি দেখে অনেক বেশি অবাক হয়। লিন তাকে বলছিল, তুমি কি সবসময় অন্ধকারেই থাকো? পরের বার আমি আসলে তোমার জন্য লাইট নিয়ে আসবো।
আর সেখানে তো অনেকগুলো বাটারফ্লাইকে মমি করে রাখা হয়েছিল। লিন তো সেই জায়গায় ইচেনকে বলছিল, আমি যখন এতিমখানায় ছিলাম এরকম প্রজাপতি আমার কাছেও ছিল। আমি যখন ছোট ছিলাম মাউন্টেনে গিয়ে আমি প্রজাপতি ধরে নিয়ে এসেছিলাম। ইচেন তো দাঁড়িয়ে ইশারা করে, তুমি এখান থেকে বের হয়ে যাও। লিন তাকে বলে, অবশ্যই আমি বের হয়ে যাব না। আর সে তো প্রজাপতির ব্যাপারে অনেক কিছু বলতে শুরু করে। আর সে তার এয়ারপোর্ট খোলে আর বলে, আমি জানতাম এটার মধ্যে কোনো আওয়াজই নেই। আর তুমি এরকম রাগ কেন দেখাচ্ছ? আমি তো একটু মাত্র তোমার ইয়ারফোনই ধরেছি, তুমি কেন কিছু বলছো না? তুমি যদি কোনো কথা নাও বলো বিয়ের পরে আমি বোর হব না। আর সে তো ইচেনকে ভালোভাবে দেখতে শুরু করে উপর থেকে নিচ পর্যন্ত। ইচেন তো মনে মনে ভাবছিল এই মেয়েটা অনেক বেশি নির্লজ্জ। লিন তো তখন সেখানে একটা খরগোশ দেখতে পায় আর বলে, তুমি কি এটাকে পোষো? এটা তো অনেক বেশি কিউট, তুমি আবার এটার সাথে উল্টাপাল্টা কিছু করবে না তো? যাই হোক, তোমার খরগোশটা তো অনেক বেশি সুন্দর, মনে চাচ্ছে এটাকে কামড় দেই। আর সে যখন খরগোশকে কামড় দিতেই যাবে তখনই ইচেন তাকে বলে, তুমি কি মানুষ? আর সে তো খরগোশটাকে নিয়ে নিচে রেখে দেয়। লিন তো অনেক হ্যাপি হচ্ছিল, কিন্তু ইচেন তাকে বলে, তোমাকে কেউ বিয়ে করবে না, তুমি এখান থেকে চলে যাও, কারণ কোনো মেয়েকে টাচ করলে আমার অ্যালার্জিক রিয়াকশন হয়। লিন তাকে বলে, আমি যদি তোমাকে টাচ করি তোমার কোনো অ্যালার্জিক রিয়াকশন না হয় তাহলে তুমি আমার সাথে বিয়ের সার্টিফিকেট নিতে যাবে। এ কথা বলেই তো সেই ইচেনকে টাচ করছিল। আর সে ইচেনকে বলছিল, তোমার তো কোনো অ্যালার্জি হচ্ছে না। ইচেন তো ভাবছিল ছোটবেলা থেকে এখন পর্যন্ত কোনো মেয়ে আমাকে টাচ করলে আমার শরীরের মধ্যে র্যাশেস হয়ে যেত, কিন্তু সে আমাকে টাচ করার পরেও কেন আমার কোনো কিছু হচ্ছে না। বাইরে থেকে ইচেনের মা সবকিছু শোনে আর অনেক বেশি খুশি হচ্ছিল আর বলছিল, ফাইনালি আমার ছেলে কথা তো বলেছে, এবার ফাইনালি আমার ছেলেরা মিঙ্গেল হবে। তারপরে সিনে আমরা দেখতে পাই তারা সবাই তো গিয়েছিল ম্যারেজ সার্টিফিকেট নিতে। দুই বোন তো অনেক বেশি হ্যাপি হচ্ছিল আর বলছিল হ্যাপি ওয়েডিং। সেখানে ইচেন তো বলছিল, লিনা আমাকে ট্রিক করে এখানে বিয়ে করতে নিয়ে এসেছে। শ্যানো তার ভাইকে বলছিল, সঙ্গে তো আমি বিয়ে করতে চাচ্ছিলাম না, সেও আমাকে ট্রিক করেছে। তারা দুজনেই তো বিয়ে করতে চাচ্ছিল না, কিন্তু বাধ্য হয়ে তাদেরকে বিয়ে করতে হয়। যে লোকটা সার্টিফিকেট দিচ্ছিল সে তো বলছিল, তোমাদের সবাইকে হ্যাপি ওয়েডিং, আমি দোয়া করি তোমরা সব সময় একসাথে থাকো, হ্যাপি থাকো। তারপর তো ছবি তোলার পালা ছিল, তারা দুই বোনে মিলে হার্ট বানায়। আর তারা তো বলছিল, আমরা এই দুনিয়ার সব থেকে বেস্ট বোন, আর আমরা তো এখন অনেক বেশি ধনী হয়ে গেছি। তারপর তারা টাকা নেওয়ার জন্য চলে যায়। তাদের শাশুড়ি তো অনেক খুশি হয়ে তাদেরকে টাকা দিচ্ছিল আর বলছিল, তোমাদের কাজ শেষ হয়ে গেছে, তোমরা প্রফেশনাল ডটার ইন ল হয়ে গেছো, এবার তোমাদের প্রফেশনাল ওয়াইফও হতে হবে। আমি প্রত্যেক মাসে তোমাদেরকে টাকা পাঠাবো, কিন্তু তোমাদের আমার ছেলেদের কেয়ার করতে হবে। লিনার সং বলে, অবশ্যই আমরা কেয়ার করব। তখনই তার শাশুড়ি তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে। অ্যাসিস্ট্যান্ট তো অনেক ধরনের গহনাই নিচ্ছিল। এত দামি দামি উপহার দেখে তারা তো অনেক বেশি খুশি হয়। তারপর তাদেরকে তাদের শাশুড়ি বলছিল, এখন আমার ছেলের সাথে তোমাদেরকে নাইট স্পেন্ড করতে হবে, আজকে তোমাদের ওয়েডিং নাইট। ইচেন আর সেন তো এই কথা শুনে ফেলে আর বলে, আপনি কি চান তাদের সাথে আমরা নাইট স্পেন্ড করব? একদমই না। সং বলে, নাইট স্পেন্ড করার কথা তো আপনি আগে বলেননি। তখন মিসেস জ্যাং বলে, তোমাদের কি মনে হয় না আমার ছেলেরা অনেক বেশি হ্যান্ডসাম? তাছাড়া তোমাদের বিয়ে হয়ে গেছে, তোমরা কি সত্যি সত্যি আমার পুত্রবধূ হতে চাও না? আর সে তার দুইজন ছেলেকেই চুপ করায়। আর লিন এবং সংকে বলে, এখন তোমাদের দুজন কি আমাকে নাতি নাতনি দিতে হবে? তোমরা কি রিচ হতে চাও না আর চাও না এই পরিবারে সত্যি সত্যি বউ হতে? তাছাড়া পরে তো সবকিছু তোমাদেরই হবে। লিন তো সঙ্গে বলছিল, আমরা গ্র্যান্ডসন দেওয়ার পর মিসেস জ্যাং তাদের পালন পোষণ করবে আর আমরা কোম্পানিতে কাজ করে বড়লোক হয়ে যাব। আর আমরা তো এই বড়লোক পরিবারের বউ হয়ে তো থাকবই। তখন তারা দুইজনই শাশুড়িকে বলে, আপনি চিন্তা করবেন না, আজকে রাতে আমরা টাস্ক পূরণ করেই ছাড়বো। শ্যান তো সঙ্গে বলছিল, আমি তোমার সাথে কোনো বাচ্চা করব না। সং তো সেই জায়গায় তার অনেক কাছে চলে যায়। সে বলে, তুমি কি করছো? আমার কিন্তু অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছে। সং তার ফেস টাচ করে আর বলে, তোমার চেহারা অতটাও খারাপ না, কিন্তু তুমি কেন বাচ্চা করতে চাও না? তুমি আবার গে নয় তো? শ্যান বলে, তুমি এসব কি ফালতু কথাবার্তা বলছো? আমি তো অনেক বেশি ভালো এবং সুস্থ আছি, কিন্তু আমি তোমার মতো মেয়েদের প্রতি একেবারে ইন্টারেস্টেড না। সং বলে, কি তুমি আমার প্রতি ইন্টারেস্টেড না? শ্যান বলে, আমার মিউজিক লিখতে হবে এবং মিউজিক পারফরমেন্সও করতে হবে। এ কথা বলে সে চলে যায়। সং তো সেই জায়গায় তার বোনকে ইশারা করে, তখন তার বোন তো ইচেনের কাছে চলে যায়। আর সে তো ইচেনকে টাচ করে বলছিল, হানি তুমিও কি করতে পারবে না তোমার ভাইয়ের মতো? তোমার চেস্ট তো অনেক বেশি হার্ড, মনে হচ্ছে আমাদের বাচ্চা অনেক বেশি কিউট হবে, কারণ তুমি তো অনেক বেশি হ্যান্ডসাম। ইচেন তো সেই জায়গা থেকে কেটে পড়ে। তাদের চলে যাওয়ার পর শাশুড়ি তাদের কাছে আসে আর বলে, তোমরা চিন্তা করো না, তারা অনেক হার্ড দেখালেও ভেতর থেকে অনেক বেশি নরম। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে তাদের ব্যাপারে অনেক গুজব ছড়ানো হলেও তারা কখনো কোনো মেয়েকে টাচ করেনি।
লিনার সং বলে, আপনি একেবারেই চিন্তা করবেন না, আমরা সবকিছু সামলে নিব। আমরা আমাদের ওয়েডিং নাইট নিশ্চয়ই সেলিব্রেট করব। অন্যদিকে উপর থেকে তো তারা দুজনেই সবকিছু দেখছিল। শ্যান বলে, সে কি মনে করেছে তার মতো পাগল মেয়ের সাথে আমি বাচ্চা করব? একদমই না। আমি তাকে ডিভোর্স দিয়ে জ্যাং পরিবার থেকে বের করে দিব, কারণ সে টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। অন্যদিকে তো ইচেন ভাবছিল কিভাবে সে তার হার্ট টাচ করেছিল, মানে একটু হলেও সেলিনকে পছন্দ করে। সং তার বোনকে বলছিল, জ্যাং পরিবারের দুইজন ছেলে অনেক বেশি আজব, কিন্তু আমার মনে হয় তোমার হাজবেন্ড একটু বেশি আজব। আর আমার তো মনে হয় সে মানসিকভাবে আনস্টেবল। লিন বলে, বোন এরকম ব্যাপার না, আমার তো মনে হয় সে মন থেকে অনেক বেশি নরম। তোমার হাজবেন্ডের ব্যাপারে বেশি ভাবো, কারণ আমার তো মনে হয় তোমার হাজবেন্ডের ওপর কোনো ট্রিকই চলবে না। তুমি এই শ্যানকে কিভাবে সেডিউস করবে? সং বলে, আমি জানি তাদের মতো মানুষকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। তারপর দুই বোন মিলে তো সেই দিকে যাচ্ছিল এবং দুই ভাই মিলে সেখানে আসছিল। শ্যান বলে, আমিও দেখবো তুমি কিভাবে আমাকে হ্যান্ডেল করো। সং বলে, ওয়েট অ্যান্ড ওয়াচ। অন্যদিকে লিন তো ইচেনের কাছে চলে যায়। ইচেন তো দরজা খোলে। লিন বলে, আমি কি তোমার রুমে থাকতে পারি? ইচেন তাকে হ্যাঁ বলে। আমাদের নায়িকা তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর সে তো মনে মনে ভাবছিল, খুব শীঘ্রই আমি তার বাচ্চা জন্ম দিব। আর সে এত ভালো একজন পার্সন, আমাদের বাচ্চাও অনেক বেশি কিউট হবে। অন্যদিকে শ্যানকে দেখানো হয় যে কিনা বারবার সঙ্গের জন্য অপেক্ষা করছিল, আর এখানে সেখানে হাঁটাহাঁটি করছিল। আমরা তার হাতে একটা নকল ব্যাংক দেখতে পাই। শ্যান তো বিছানায় বসে বুঝতে পারে ব্ল্যাঙ্কেটের নিচে কিছু একটা আছে, আর সে অ্যাডাল্ট প্রোডাক্ট দেখতে পায়। ততক্ষণে সং সেখানে চলে আসে আর বলে, তুমি অ্যাডাল্ট প্রোডাক্ট দিয়ে কি করছো? শ্যান বলে, তুমি একজন মেয়ে, তুমি এসব নিয়ে কিভাবে কথা বলছো? সং বলে, তোমার 25 বছর বয়স হয়ে গেছে, তারপরে তুমি এসব কিছু দেখে কেন এত বেশি লজ্জা পাচ্ছ? সং তারপর তার হাতে থাকা ব্যাংকটা নিয়ে ফেলে আর বলে, তুমি আমাকে এটা দিয়ে ভয় দেখাবে? আর সে ব্যাংক ধরে তো সে ফেলে দেয়। আর সে তো হঠাৎ করে শ্যানকে বিছানায় শুয়ে ফেলে এবং তাকে সেডুস করতে শুরু করে। আর উপরের ড্রেস আপ সে খুলে ফেলে। শ্যান বলে, তুমি তাড়াতাড়ি কাপড় পরো, তুমি সব কিছু কি করছো? কিন্তু সং তো একেবারেই থামছিল না, তাকে এক এক জায়গায় টাচ করে অনেক বেশি তাকে প্রলুব্ধ করছিল। আর সে তো শ্যানকে বলছিল, আমি ইন্টারনেটে পড়েছি তোমার ব্যাপারে বলা হয়েছে তুমি নাকি মেয়েদের সামনে অনেক বেশি হিংস্র, কিন্তু আমার তো তোমাকে বিড়াল ছাড়া কোনো কিছুই মনে হচ্ছে না। তুমি আবার গিয়ে না তো থাক, কোনো সমস্যা নেই, আমি শুধুমাত্র তোমার কাছ থেকে একটা বাচ্চা চাই। কিন্তু শ্যান তো হঠাৎ করে তার উপরে চড়ে বসে এবং তাকে নিচে করে ফেলে। সং তো সেই জায়গায় তার অনেক কাছে যাওয়ার চেষ্টা করে, তাকে কিস করার চেষ্টা করে। বোঝা যাচ্ছিল শ্যানও তার প্রতি সেডুস হচ্ছিল, কিন্তু শ্যান নিজেকে কন্ট্রোল করে উঠে পড়ে আর বলে, আমি তোমাকে পছন্দ করি না, তুমি আমাকে সেডুস করতে পারবে না। তুমি আমাকে ডিভোর্স দিয়ে তাড়াতাড়ি করে জ্যাং পরিবার থেকে চলে যাও। আমি তোমাকে একেবারেই টাচ করব না, আর তুমি জ্যাং পরিবারকে কোনো গ্র্যান্ডসনও দিতে পারবে না। তাই তুমি আগেই ভেবে চিনতে নাও আমার মাকে কি এক্সপ্লেন করবে, কারণ তোমার এন্ডিং তো অনেক বেশি খারাপ হতে চলেছে। সং তাকে বলে, তুমি ঠিকই বলেছ, আমি তোমার মায়ের কাছ থেকে টাকা নিয়েছি। কথা বলে সে তাকে আরো সেডুস করতে শুরু করে। শ্যান তো বলছিল, তুমি সব কি করছো? সং বলে, ওয়েডিং নাইটে যা করে আমি তো তাই করছি। শ্যান তো নিজেকে কভার করে আর বলে, আমি কোনো পিককেও ভালোবেসে ফেলবো, কিন্তু তোমাকে ভালোবাসবো না। আমি আমার মিউজিক রুমে চলে যাচ্ছি, আমি এ রুমে কখনোই আসবো না। আমি তো তোমার সাথে একেবারেই ঘুমাবো না, তুমি একাই এখানে ঘুমাও। সং বলে, আচ্ছা তুমি চলে যাও, এত বড় রুমটা আমি একাই এনজয় করব। আর সে তো মনে মনে ভাবছিল, তুমি কয়দিন পালাবে, এক না একদিন তো আমার কাছে আসতেই হবে। অন্যদিকে ইচেন তার রুমে যাওয়ার পর তো লিনকে দেখতে পায় আর ভাবছিল, আমি কি তাকে ভয় দেখিয়ে ফেলেছি? মা যদি তাকে না বলতো সে কখনোই আমাকে বিয়ে করতো না। আর সে তো লিনকে বলছিল, তোমার যদি আমাকে দেখে ভয় লাগে তাহলে আমরা কালকে গিয়ে ডিভোর্স নিয়ে নিব। কিন্তু লিন তাকে একটা জিনিস দেখাচ্ছিল আর বলছিল, আমরা এটা ইউজ করলে অনেক বেশি মজা লাগবে। ইচেনের তখন মনে পড়ে তার মা বলেছিল সে টাকার জন্য বিয়ে করেছে। লিন তো বকবক করছিল আর বলছিল, ইচেন তুমি ডিসাইড করো আমরা কোনটা ইউজ করব। আমি তো এই সব কিছু কমিকেই দেখেছি, আমি তো বুঝতে পারছি না কোনটা নিলে বেশি মজা লাগবে। আর সে তো গিয়ে তাকে পট্টি পরিয়ে দেয় আর হঠাৎ করে ইচেনকে কিস করে। ইচেন তাকে বলে, তুমি কি ভুলে গেছো আমাদের বিয়ে শুধুমাত্র টাকার জন্য হয়েছে? তুমি কি একেবারেই তোমার ফিউচারের কথা ভাবছো না? লিন তাকে বলে, বাইরে থেকে তোমাকে অনেক কঠিন মনে হয়, কিন্তু ভেতর থেকে তুমি অনেক বেশি নরম। ইচেন বলে, কিন্তু আমি তোমাকে লাইক করি না। লিন বলে, এরকম অনেক কাপল আছে যারা কিনা অ্যারেঞ্জ ম্যারেজ করে, কিন্তু আস্তে আস্তে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। কোনো ব্যাপার না, তুমি যখন এসব কিছু করতে চাও না, আমরা একে অপরকে সময় দিতে পারি, একে অপরকে বুঝতে পারি, আমরা আস্তে আস্তে আমাদের সম্পর্ক আগাবো, এখন চলো শুয়ে পড়ি। লিন তো ইচেনের পাশেই শুয়ে পড়ে আর সে ভাবছিল, আমি তো টাকা বানিয়েই ছাড়বো। ইচেন ভাবছিল তার কথায় আমি একটু বেশি নরম হয়ে যাই, কিন্তু সে শুধুমাত্র টাকার জন্য আমাকে ইউজ করছে। কথা ভেবে সে লিনের হাত সরিয়ে দেয়। তারপর তারা দুজনেই কাঁথা নিয়ে টানাটানি করতে শুরু করে। তারপরের দিন তো সং বসে খাবার খাচ্ছিল, লিন তার কাছে আসে।
লিন তার কোমর ধরেছিল, তাই তার বোন তাকে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কি যুদ্ধ হয়েছিল। লিন বলে আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি, আমাদের মধ্যে যেহেতু ভালোবাসা নেই তাই সে কোনো কিছুই আগাতে চায় না। কিন্তু আমার তো মনে হয় ইচেন সব পুরুষের থেকে বেশি ডিসেন্ট। আমি সারা রাত তার পাশে শুয়েছিলাম কিন্তু সে আমাকে একবার টাচও করেনি। আমাদের মধ্যে ফিলিংস নেই তাই সে আমাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না, কিন্তু আমি খুব শীঘ্রই তার মনে জায়গা করে নিব। কিন্তু বোন এখন আমাকে বলো তোমার প্লে বয় হাজব্যান্ডের কি হয়েছে। আমার তো মনে হয় না তোমার হাজব্যান্ডের সাথে তুমি কোনো কিছু করতে পেরেছো। সং বলে হ্যাঁ কোনো কাজ হয়নি, আমাদের বেবি করার জন্য অন্য কিছু একটা করতে হবে। তারা দুজনে যখন এই সব কিছু নিয়ে ভাবছিল তখনই মেড আসে আর বলে আপনাদের শাশুড়ি ডাকছে, তারপর নিয়ে যায়। তাদের শাশুড়ি তো সবার সামনে তাদেরকে ইন্ট্রোডিউস করছিল, তারা আমার পুত্রবধূ। সেখানে তো একজন বলে আমাদের কাজিন বিয়ে করে নিয়েছে, আপনি কেন কোনো কিছু বলেননি। আর তাদেরকে দেখে তো মনে হচ্ছে না তারা কোনো রিচ পরিবার থেকে বিলং করে, আর তাদের ব্যাকগ্রাউন্ডও বেশ একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। সেখানে তারা দুই বোন তো অনেক বেশি রেগে যায় আর বলে তোমরা কেন এইসব নিয়ে এত বেশি কথা বলছো। আমরা কোনো রিচ পরিবার থেকে বিলং করি নাকি এটা কোনো ম্যাটার করে না, কিন্তু তোমরা এখানে কি করছো। তোমাদের বাড়িতে কি কোনো কাজ কাম নেই, আমাদের এখানে এসে সবাইকে জ্বালাতন করছো। তারা তো বলতে শুরু করে তুমি কি জানো আমরা কে। শাশুড়ি বলে এটা আমার নেফিউ এবং এটা তার ওয়াইফ, তোমরা তাদের কাজিন ইন ল হও। নেফিউ তো বলছিল আপনি কি এরকম ছেলের বউ এনেছেন, তারা যদি সব প্রপার্টি নিয়ে নেয়। তাদের শাশুড়ি বলে তারা আমার ডটার ইন ল হয়, তারাই তো সব প্রপার্টি পাবে, এখন বলো তোমাদের কি কাজ। নেফিউ বলে আমি একটা কোম্পানি চালু করেছি তাই আমার 100 মিলিয়ন টাকা ইনভেস্টমেন্ট লাগবে, 2 মাস পর আমি আপনাকে 200 মিলিয়ন টাকা দিয়ে দিব। কিন্তু এই নেফিউ তো ভাবছিল আমার দুজন কাজিনই জ্যাং পরিবারের সম্পত্তির প্রতি একেবারে ইন্টারেস্টেড না, তাই আমি আন্টিকে রিসিভ করে তার কাছ থেকে সব সম্পত্তি আমার নামে লিখে নিব, তারপর তো জ্যাং পরিবার শুধুমাত্র আমার হবে। লিন্দো সঙ্গে বলছিল আমার মনে হচ্ছে কন্ট্রাক্ট পেপারে কোনো একটা সমস্যা আছে, কারণ একটা কন্ট্রাক্ট পেপারের মাধ্যমে এতগুলো টাকা নেওয়া হচ্ছে, আবার বলছে 2 মাসের মধ্যে সব টাকা ফেরত দিবে, কোনো একটা জালিয়াতি তো আছেই। তাদের শাশুড়ি যখন সাইন করতেই যাবে তারা তো থামিয়ে দেয়। সং বলে মা প্লিজ ভালোভাবে কন্ট্রাক্ট পেপার পড়ে নিন, কারণ সব মানুষ তো ভালো হয় না। নেফিও তো বলতে শুরু করে আন্টি আপনি কি আমার কথা বিশ্বাস করেন না, বাইরের মানুষের কথা শুনছেন। কিন্তু মিসেস জ্যাং বলে ইনভেস্টমেন্ট কোনো খেলা না, আমি একজন লয়ারকে হায়ার করিয়ে সবকিছু ভালোভাবে দেখতে বলবো। নেফিউ তো টেনশনে পড়ে যায় আর ভাবতে শুরু করে লয়ার যদি সবকিছু পড়ে তাহলে আমি তো সমস্যায় পড়ে যাব। আর সে তো বলতে শুরু করে আন্টি আপনি আমাকে সাপোর্ট করবেন না, আমি এই জীবন রাখতেই চাই না, আপনি যদি আজকে ইনভেস্টমেন্ট না করেন তাহলে আমি আজকেই মারা যাব। আর সে তো ফাঁসি দেওয়ার মতো নাটক করতে শুরু করে, কিন্তু লিন এবং সং তো এই সবকিছু দেখে অনেক বেশি মজা পাচ্ছিল। সং তো বলতে শুরু করে আপনি যদি নিজেকে শেষ করতেই চান তাহলে বাইরে চলে যান, কারণ কিছু ঝোলানোর জন্য এখানে কিছুই তো নেই। আর যদি আপনি এর থেকেও সহজ উপায়ে মরতে চান তাহলে ছাদে গিয়ে অনেক জোরে একটা লাফ দিন, তাহলেই হবে। দুই বন্ধু এই সবকিছু বলে অনেক মজা নিচ্ছিল। তখন তো নেফিউ রেগে তাকে থাপ্পড় মারতেই যাবে, সং তো কম ছিল না, তার হাত একেবারে মুচকে দেয়। নেফিউ বলে আপনি কি দেখেছেন আপনার ডটার ইন ল আমার সাথে কিরকম করেছে। সং তো সেই জায়গায় সে কন্ট্রাক্ট দেখতে শুরু করে আর বলে মা এটার মধ্যে কিছু একটা সমস্যা আছে, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি যে কোনো লয়ারকে দেখাতে পারেন। কিন্তু নেফিউ বলছিল না কোনো সমস্যা নেই। তাদের শাশুড়িও তো সবকিছু বুঝতে পারে আর সেই জায়গায় তার নেফিউকে অনেক বেশি ভুগছিল। আর সে তার নেফিউকে বলছিল তোমার ফাদার যখন মারা গিয়েছিল আমার পরিবার তোমাদেরকে অনেক সাপোর্ট করেছে, কিন্তু এই সব কিছু করে তুমি আমাদেরকে অনেক বেশি নিরাশ করেছো, তুমি আমাদের জ্যাং পরিবারের বিরুদ্ধে এরকম প্ল্যান এবং প্লটিং করবে আমরা তো ভাবতেও পারিনি। নেফিউ তো সে জায়গায় অনেক বেশি রেগেছে আর বলে তোমাদের কারণে আমার প্ল্যান একেবারে ব্যস্তে চলে গেছে, আমি তোমাদেরকে ছাড়বো না। আর সে তো চাকু নিয়ে সঙ্গে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে শ্যান এসে তাকে বাঁচিয়ে নেয়। আর সে তার মায়ের নেফিউকে অনেক জোরে একটা লাথি মেরে দিয়েছিল। আর সঙ্গে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো। সং তো খুশি হয়ে বলতে শুরু করে হাজব্যান্ড তুমি আজকে এরকম হিরোর মতো এসে তোমার হিরোইনকে বাঁচিয়ে নিয়েছো। আর সে তার হাজব্যান্ডকে অনেক জোরে হাক করে, সবাই তো এই সব কিছু দেখে অনেক স্মাইল করছিল। শ্যান তার হাত সরিয়ে দেয় আর বলে তুমি এত সেলফিশ কেন হচ্ছ, আমি একেবারে পোলাইট না। ইচেনের মা তো এই সব কিছু দেখে অনেক বেশি হ্যাপি হয় এবং সেই জায়গায় নেফিউ এবং তার ওয়াইফকে বলে তোমাদের সব অবস্থা আমি বুঝতে পারছি, তোমাদের এখন জ্যাং পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই, আর আমি সব প্রমাণ লয়ারকে দিয়ে তোমাদেরকে জেলে পাঠাবো। তারা দুজনেই তো সেই জায়গা থেকে চলে যায়। মিসেস জ্যাং তো খুশি হয়ে সংকে অনেক ধন্যবাদ জানাচ্ছিল আর সে সংকে বলছিল তুমি তো মিউজিক অনেক বেশি পছন্দ করো, শ্যানের কাছে একটা মিউজিক স্টুডিও আছে, তুমি তো সেখানেই কাজ করতে পারো, তোমরা দুজনে সেই জায়গায় একসাথে কাজ করলে তোমাদের সম্পর্ক ডেভেলপড হবে। শ্যান তো বলতে শুরু করে আমি পাগল মেয়েকে কখনোই ভালোবাসবো না, আর সেই কথা বলে চলে যায়। কিন্তু এখন থেকে আমাদের নায়িকাও তো স্টুডিওতে যাবে। অন্যদিকে লিন তার বোনকে মেসেজ করে তুমি কি সত্যি তোমার হাজব্যান্ডের স্টুডিওতে যাবে কাজ করতে।
তাকে সং হ্যাঁ বলে। তখন সে বলে এটা ভালোই হবে, তোমাদের সম্পর্ক অনেক গভীর হতে পারবে। তারপর লিন তো বসে বসে ডিজাইন করছিল। তার কাছে ইচেন আসে আর জিজ্ঞেস করে তুমি কি করছো। লিন বলে আসলে আমি অনেক বেশি বোর হচ্ছিলাম, তাই কিছু ডিজাইন করছিলাম। ইচেন তো তার কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছিল। লিন তাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি আমাকে কন্ট্যাক্টে রাখতে চাও। ইচেন বলে অবশ্যই, তুমি আমার ওয়াইফ, তোমাকে আমি কন্ট্যাক্টে রাখবো, প্রোটেক্ট করব। আমি চাই না আজকের মতো কখনো তোমরা এরকম সমস্যায় পড়ো। লিনু তো সেই জায়গায় তাকে কন্ট্যাক্টের মধ্যে অ্যাড করে ফেলে। ইচেন তো সেই জায়গায় তার ডিজাইন দেখে আর বলে তুমি তো অনেক ভালো ডিজাইন করো। লিন বলে আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম আমি অনেক ভালো ডিজাইনার হব, কিন্তু আমাদের পরিবার ছোটবেলায় আমাদের বের করে দিয়েছে। আর ছোটবেলা থেকে আমরা এতিমখানায় বড় হয়েছি। আমাদের এতিমখানায় অনেকেই আছে যারা কিনা জামা পরতে পারে না, তাই আমি সবার জন্যই জামা ডিজাইন করতে চাই। আর আমি যাতে ডিজাইনিং করে অনেক টাকা উপার্জন করে অরফানেজের সবাইকে সাহায্য করতে পারি। ইচেন তাকে বলে ডি গ্রুপের কথা, সেখানে অ্যাপ্লাই করলে সে হয়তো সিলেক্ট হয়েও যেতে পারে। আসলে ডি গ্রুপ অনেক ভালো একটা ডিজাইনিং কোম্পানি ছিল। তার হাজবেন্ড তাকে বলছিল তুমি অনেক ট্যালেন্টেড, তুমি সেখানে কাজ করতেই পারো। তারপর তারা দুজনেই শুয়ে পড়ে। আর সে শুয়ে শুয়ে তার অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করে যাতে লিনকে ডিজাইনিং ডিপার্টমেন্টে কাজ দেওয়া হয়। লিন তো একটু বেশি হ্যাপি হয়ে যায় এবং তার হাজবেন্ডকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে শ্যানকে দেখানো হয় সে যখন তার স্টাডিওতে যায়, তার কাছে তার বন্ধুরা আসে আর বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তখন তো শ্যানের কাছে তার ওয়াইফ আসছিল, তারা বলছিল তুমি আবার তাকে লাইক করতে শুরু করনি তো, তাকে এখানে নিয়ে এসেছো, তুমি আবার সারা জীবন তার সাথে কাটানোর প্ল্যান করছো না তো। শ্যান বলে আমি তাকে পছন্দ করি না, কিন্তু সে আমার ওয়াইফ হয়, তুমি আমার ওয়াইফের ব্যাপারে এরকম ভাবে কথা বলতে পারো না। তার বন্ধু তখন ওকে বলে। তারপর সং আসার পর সে সংকে বুঝিয়ে দেয় কিভাবে পারফরমেন্স করতে হবে। সেখানে দুইজন গিটার বাজাবে এবং একজন গান গাইবে। সং বলে হ্যাঁ অবশ্যই আমি গান গাইতে পারবো, আমি বারে অনেক সুন্দরভাবে গান গেয়েছি, তাই আমার এক্সপিরিয়েন্স আছে। তখনই বাই নামের একটা মেয়ে চলে আসে আর বলে তুমি বারে কাজ করেছো, তোমার কি মনে হয় তুমি এত সিরিয়াস একটা জায়গায় কাজ করতে পারবে। আর সে তো দৌড়ে গিয়ে শ্যানের হাত ধরে আর বলে ব্রাদার শ্যান, আপনি কি আমাকে দেখে হ্যাপি হয়েছেন। সং তো বাইকে দেখে ভাবছিল সে আবার আমার রাইভেল নয় তো। শ্যান বলে হ্যাঁ অবশ্যই আমি হ্যাপি হয়েছি। সং তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে সে কে। বাই তো শ্যানের হাত ধরে আর বলে আমরা দুজনে ছোটবেলায় একসাথেই বড় হয়েছি, বলতে গেলে তারা চাইল্ডহুড সুইট হার্ট। লিন তো মনে মনে ভাবছিল তাই তো শ্যান অন্য কাউকে বিয়ে করতে চাইতো না, মনে হচ্ছে সে বাইকেই লাইক করতো। সং তো সেই জায়গায় তার হাজবেন্ডকে দূরে করে আর বলে সে আপনার চাইল্ডহুড সুইটহার্ট বলে কি হয়েছে, সে এখন বিবাহিত, তাকে এরকম ভাবে আপনি টাচ করতে পারেন না। বাই তো ঢং করে কান্না করতে শুরু করে আর বলে আসলে আমার ফ্যামিলি নেই তো, তাই আমি সবাইকে আমার ফ্যামিলি মনে করি। আমি তো অনেকদিন পর অ্যাব্রোড থেকে ফিরেছি, চলো আমরা সবাই গেট টুগেদার করি। তারা সবাই তো যাওয়ার জন্য রাজি হয়ে যায়। বাই তো বলতে শুরু করে আমি চাই না আমার পার্টিতে কোনো বাইরের মানুষ আসুক। ব্রাদার শ্যান, আপনি যদি আপনার ওয়াইফকে ইনভাইট না করেন তাহলে অনেক বেশি ভালো হবে। শ্যান তো ভাবছিল সং তো টাকার প্রতি আসক্ত, যদি আমি বাইক ইউজ করে তাকে ডিভোর্স দিতে পারি ভালোই হবে। আর সে সংকে বলে তুমি বাড়িতে চলে যাও, আমি আজকে বাইকে সাহায্য করব। তারপর সবাই তো সংকে ইগনোর করে চলে যায়। সং মনে মনে ভাবছিল তুমি এরকম করে আমাকে হতাশ করতে পারবে না, আমি এত সহজে হাল ছাড়বো না। আর সে বসে গিটার বাজাতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই সে তো সবার সাথে বসে পার্টি করছিল। বন্ধুরা তো বাইকে জিজ্ঞেস করছিল এবার তুমি অ্যাব্রোডে কবে যাবে। বাই বলে এবার আমি আর অ্যাব্রোডে যাব না, আমি এবার এখানে থেকেই বিয়ে করতে চাই। শ্যানকে তার বন্ধুরা বলছিল তুমি এখানে বসে বসে কি ভাবছো, তোমার মনে আবার তার জন্য ফিলিংস নেই তো। শ্যান বলে আমি ভালোবাসা একেবারেই বিলিভ করি না, তাছাড়া বাইকে আমি আমার বোন মনে করি, তাছাড়া আর কোনো কিছুই না। এসব বলে তো সে রেগে মেগে চলে যায়, কিন্তু বাইকে দেখে মনে হচ্ছিল সে হয়তো তাকে পছন্দ করে। বাই অনেক স্যাড ছিল। তার বন্ধুরা বলে তুমি একেবারেই টেনশন করো না, সে কখনো ভালোবাসায় বিশ্বাসই করে না, আর তুমি যখন ফিরে এসেছো সে তোমারই হবে। অন্যদিকে সং বাড়িতে আসার পর নিউজ দেখতে পায় যে বাই এবং শ্যান অনেক বেশি কাছাকাছি, মানে তাদের সম্পর্ক অনেক বেশি গভীর। সং ভাবছিল তুমি কি ভেবেছো তুমি এসব ছড়িয়ে আমার কাছ থেকে ডিভোর্স পেতে পারবে, একদমই না। লিন তাকে বলছিল বোন আমি নিউজে পড়েছিলাম সে নাকি তার জিএফ ছিল, কিন্তু তাদের ব্রেকআপ হয়ে গেছে, কারণ জ্যাং পরিবার তাকে অ্যাকসেপ্ট করতে রাজি হয়নি। তারা আবার এই কারণে গোপনে সম্পর্কে নেই তো, এরকম তো হতেই পারে। তার বোনের কথা শোনার পর তো সং এর অনেক খারাপ লাগে, কারণ সে তো সংকে পছন্দ করত, কিন্তু সে নিজেকে স্ট্রং করে আর বলে আমি তার লিগাল ওয়াইফ, আমি এত সহজে হার মানবো না। তারপরের দিন পারফরমেন্স ছিল। বাই তো সেই জায়গায় সং এর প্রতি অনেক বেশি রেগেছিল, কারণ সে একটু লেট হয়েছে। আর সে তো সংকে বলছিল তুমি এখান থেকে চলে যাও,
কিন্তু সেখান থেকে শ্যান এবং তার বন্ধুরা চলে যায়। বাই তো বলছিল, তুমি কি কালকের পোস্ট দেখেছিলে, আমি যে পোস্ট করেছিলাম? সং বলে, হ্যাঁ আমি দেখেছি, কিন্তু তুমি এরকম ট্রিক না প্লে করলেও পারো। বাই বলে, আমি কি ট্রিক প্লে করেছি? আমি যদি অ্যাব্রোডে না যেতাম সে কখনোই তোমাকে বিয়ে করতো না। সং তাকে উত্তরে বলে, তুমি অ্যাব্রোডে গিয়েছিলে, মরে তো যাওনি। শ্যান যদি তোমাকে এতই পছন্দ করতো সে তোমাকে পার্সিউ করার জন্য কেন যায়নি অ্যাব্রোডে? বাই বলে, তুমি কি জানো না সে জ্যাং পরিবারের একজন হায়ার? কিন্তু তুমি চিন্তা করো না, আজকে আমি তোমাকে দেখাবো সে কাকে বেশি গুরুত্ব দেয়। এ কথা বলার পর তো সে নিজে ইচ্ছে করে নিচে বসে পড়ে আর সে ফুলদানি ফেলে নিজেকে ইচ্ছে করে হার্ট করে। সং তো সে থেকে একেবারে অবাক হয়ে যায়। সেখানে তো শ্যান এবং তার বন্ধুরাও চলে আসে। সং তো বলতে চাচ্ছিল সে নিজে নিজেই পড়ে গেছে, কিন্তু ভাই তো তার আগেই বলতে শুরু করে, আসলে তুমি কালকে মুভ হতে আমাকে সাহায্য করেছিলে, তাই ভাবি হয়তো রেগে গেছে আর এই কারণে সে আমাকে ধাক্কা দিয়েছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে একেবারেই ডিস্টার্ব করব না। আর সে যেতে শুরু করে, ইচ্ছে করে সেই জায়গায় শ্যানের উপরে পড়ে যায়। সব বন্ধুরা তো সেই জায়গায় বাইকে ব্লেম করতে শুরু করে আর বলে, তার কোনো কিছু হলে আমরা তোমাকে ছাড়বো না। সং তাকে বলার চেষ্টা করে কি হয়েছিল, কিন্তু সেই জায়গায় সে তো তাকে নিয়ে চলে যায়। সং বলছিল শ্যান একটা পাগলই থাকবে, বোকা ফালতু কোথাকার। অন্যদিকে সং যখন বেরিয়ে পড়েছিল তখন কেউ তাকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু সং তো সেই জায়গায় তার সাথে ফাইট করে। একজন ওয়েটার তাকে সাহায্য করে এবং হসপিটালে নিয়ে যায়। সং এর পরে জ্ঞান ফিরে তার কাছে নার্স আসে এবং তাকে বলে, আপনার ফ্যামিলি মেম্বারকে ইনফর্ম করুন। তখন সে কাউকে কল করে। অন্যদিকে ভাই ভাবছিল শ্যান কালকে সন্ধ্যা থেকে আমার সাথেই ছিল, এর মানে তার মনে আমি আছি, আর সেই মেয়েটাকে সে একেবারেই পছন্দ করে না। তখনই সেই জায়গায় তো তার কল আসছিল। সং এর কল তো ভাই ওঠায় এবং একেবারেই কেটে দেয়। আর সে তো সঙ্গে মেসেজ করে, ভাইয়ের শরীর ভালো না, তাই আমি তার সাথে হসপিটালে আছি। আর আমি যাকে পছন্দ করি সে এখন ফিরে এসেছে, তাই তুমি তাড়াতাড়ি করে আমাকে ডিভোর্স দাও আর জ্যাং পরিবারকে ছেড়ে চলে যাও। এসব কিছু পড়ার পর তো সং এর অনেক খারাপ লাগে। শ্যান তো জেগে যাচ্ছিল, তাই বাই তাড়াতাড়ি করে সেটা ডিলিট করে ফেলে। শ্যান তাকে বলে, তুমি আমার ফোন নিয়ে কি করছো? তখন সে বলে, একটা কল আসছিল তাই আমি কল কেটে দিয়েছি। শ্যান বলে, আজকের পর থেকে কখনই আমার কল কাট করবে না, তাছাড়া তোমার শরীর এখন ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিন্তু সে তার হাত ধরে আর বলে, প্লিজ ব্রাদার তুমি আমার সাথেই থাকো। শ্যান তাকে বলে, আমি তোমার বোনকে প্রমিস করেছিলাম আমি তোমার খেয়াল রাখবো, কিন্তু এর থেকে বেশি কোনো কিছুই না। ভাই তো অনেক বেশি রেগে যায়। অন্যদিকে সং এর দেখাশোনা করার জন্য লিন তো চলে এসেছিল। তারপর শ্যানের কাছে কল আসে, তাকে বলা হচ্ছিল একজন স্পন্সর এসেছে, কিন্তু সেখানে কেউ না থাকায় স্পন্সর অনেক বেশি রাগ দেখাচ্ছে। তোমাদের ক্লাবের কোনো মেম্বারই নেই যে কিনা কন্ট্রাক্ট সাইন করবে। শ্যান বুঝতে পারে সেখানে তো সঙ্গও নেই, তাই সে সংকে কল করে, কিন্তু সং তো কল ধরে না। লিন তার বোনকে জিজ্ঞেস করে, বোন কি হয়েছে, তুমি কেন কল ধরছো না? শ্যান তো আবারও কল করে, এবার তো লিন কল পিক করে। শ্যান বলছিল, সং তুমি কোথায়? কিন্তু লিন বলে, তোমার কারণে আমার বোন তো মারাই যাচ্ছিল, আমি তোমার সাথে খুব শীঘ্রই হিসাব একেবারে সেটেল করব। শ্যান তো এই সব কিছু জানার পর অনেক অবাক হয় আর তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর সং যেখানে ছিল সে তো সেই জায়গায় চলে আসে। সং তো কোনো কারণে বেরিয়ে এসেছিল, তার কাছে সে চলে যায় আর বলে, তুমি কি ঠিক আছো? আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও, আমি জানতাম না তোমার সাথে এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। সং বলে, আমি জানি তুমি শুধুমাত্র বাইরের কেয়ার করো, তাই তুমি বাইরের কাছেই যাও। আর সে তো লিনকে তার সাথে করে নিয়ে চলে যায়। শ্যান তো মনে মনে ভাবছিল এই মেয়েটা কি প্রমাণ করতে চাচ্ছে। সং তো লিনের সাথে চলেই যাচ্ছিল, কিন্তু সে হঠাৎ করে গিয়ে তাকে ক্যারি করে ফেলে। সং বারবার তাকে নামাতে বলছিল, তখন সে বলে, তুমি যদি আর মুভ করো আমি তোমাকে সমুদ্রে ফেলে দিব। এরকম ভাবেই শ্যান তাকে বাড়িতে নিয়ে আসে আর সে তার জুতা খোলার চেষ্টা করে, কিন্তু সং বলে, আমি নিজেই খুলতে পারবো। শ্যান বলে, আমি জানি এসব দোষ আমার, এই ম্যাটারেও তুমি আমার কারণেই পড়েছ আর তুমি আমার কারণে হার্ট হয়েছ, আমি তোমার দেখাশোনা করব। আমি তো একদমই তোমাকে একা ছাড়তে চাইনি, কিন্তু ভাই অসুস্থ ছিল আর বেশি রক্তক্ষরণের কারণে যদি সে মারা যেত তাহলে। সং বলে, আমি জানি তুমি শুধুমাত্র ভাইয়ের কেয়ার করো, চাও তুমি ভাইয়ের কাছে এবং তারই কেয়ার করো। আর সে তো রেগে একপাশে শুয়ে থাকে। শ্যান তাকে বলে, তুমি কেন আমার উপর এত রাগ দেখাচ্ছ? আর তোমার কি বা অধিকার আছে তুমি আমার উপর এরকম রাগ দেখাচ্ছ? তুমি তো শুধুমাত্র আমার মায়ের কাছ থেকে টাকা নিচ্ছ আর টাকার জন্য বিয়ে করেছো, এছাড়া আর কোনো কিছুই না। তুমি তো নিজেই আমাকে পার্সিউ করছো আর ডিভোর্সও দিচ্ছ না। শ্যান তো এই সব কিছু বলে রেগে মেগে চলে যায়। সং তো আপসেট হয়ে যায় আর বলে, আমি এরকম কাউকে কিভাবে ভালোবাসতে পারি যার মনে অন্য কেউ আছে? আমার শুধু টাকার উপরই ফোকাস করতে হবে। একথা বলে সে কান্না করতে শুরু করে। তারপর সকালে সে খাবার খেতে চলে যায়। শ্যান তাকে জিজ্ঞেস করে, তোমার হেলথ এখন কেমন আছে? সং বলে, কনসার্ন দেখানোর জন্য ধন্যবাদ, কিন্তু এখন আমি ঠিক আছি। শ্যান তাকে বলে, অনেক স্পন্সর আসছে, তুমি কি স্পন্সর নিতে চাও?
সং বলে তার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখন আর তোমার স্টাডিওতে যাব না। শ্যান বলে কিন্তু তুমি তো বলেছিলে তোমার টাকার প্রয়োজন। সং বলে আমার কাজ আমি নিজেই খুঁজে নিতে পারবো, আর আমি তোমাকে একেবারে পারসিউ করব না। যখন আমি নিজের টাকা নিজে ইনকাম করতে পারবো এই বাড়ি থেকে চলে যাব, তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এ কথা বলে সে তো চলে যায়। শ্যানেরও কিছুটা খারাপ লাগছিল, কিন্তু সে নিজেকে নিজেই বলছিল সে স্টুডিওতে যাবে না, এতে আমার কি বা যায় আসে, আমি কেন তাকে নিয়ে চিন্তা করছি না, আমি একেবারেই তার ব্যাপারে চিন্তা করব না। এ কথা বলে সে খাবার খাচ্ছিল। তারপর তারা দুই বোন যখন বসেছিল তখনই সং এর কাছে কল আসে। বারের ম্যানেজার তাকে বলছিল তুমি এখন যে বারে কাজ করো তোমাকে এখন একজন আর্টিস্ট হিসেবে হায়ার করা হচ্ছে। সং তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং লিনকে সবকিছু বলে। তখন আবার লিনের কাছেও কল আসে, ডি গ্রুপ তাকে ফ্যাশন ডিজাইনার হিসেবে হায়ার করছে। তারা দুই বোন তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ তাদের স্বপ্ন এখন পূরণ হবে। লিন তার বোনকে বলছিল এবার তোমরা ফেমাস হয়ে যাবো। শ্যান তো সেখানে চলে আসে, তাই সং তাকে ইগনোর করে চলে যায়। শ্যান তো লিনকে জিজ্ঞেস করে তোমার বোন কোথায় গেল। লিন তো কিছু বলছিল না, তাই সে বলে তুমি কিছু বলছো না কেন। লিন তার পায়ের মধ্যে ব্যথা দেয় আর বলে তুমি জেনে কি করবে, আর তার পায়ে মেরে তো সে চলে যায়। শ্যান তারপর সেখানে থাকা মেয়েটকে জিজ্ঞেস করে আমার ওয়াইফ কোথায় গেল। মেড বলে আমি শুনলাম যে বারে সে কাজ করতো সে বারে তাকে শিল্পী হিসেবে গ্রহণ করা হয়েছে। ডুসেন নামের একজন লোক তাকে হায়ার করেছে, তাই সে কন্ট্রাক্ট সাইন করার জন্য চলে গেছে। শ্যান বলে ডুসেন নামের লোকটা একেবারেই ভালো না, কত মেয়েদের জীবন নষ্ট করেছে। তাই সে তো সংকে কল করে, কিন্তু সং কল ধরে বলে এবার আমি নিজের কাজ খুঁজে বের করেছি, তোমাকে খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দিব। আর সে তো শ্যানের কোনো কথা না শুনেই কল কেটে দেয়। অন্যদিকে লিন তো ডি গ্রুপে চলে যায়, কারণ তার রেজুমে সে সাবমিট করবে। কিন্তু সেখানে যে সুপিরিয়র ছিল সে তার সাথে অনেক খারাপ ব্যবহার করে আর বলে তোমার কোনো ভালো ডিগ্রি নেই, আর তুমি ভালো কোনো কলেজ থেকে পড়াশোনাও করনি, তাহলে তোমাকে কেন আমরা হায়ার করব। লিন বলে আপনি প্লিজ আমার কাজ দেখুন, আমার কাছে অন্য কিছু না থাকলেও ট্যালেন্ট আছে। সেখানে থাকা ডিজাইনার থেকে শুরু করে সবাই তাকে অনেক ইনসাল্ট করছিল আর বলছিল তোমার কাছে কোনো ভালো ডিগ্রি নেই, ভালো কোনো স্কুলের স্কলারশিপ বা কোনো কিছুই নেই, তোমার মতো লোকাল মেয়ের ড্রাফটও আমরা দেখবো না। লিন বলে কিন্তু আমাকে ডি কোম্পানি তো হায়ার করেছে। সুপিরিয়র তাকে বলে এটা তো হতেই পারে না, জ্যাং কোম্পানি কিভাবে তোমাকে হায়ার করবে, আর এই ডি গ্রুপও তো জ্যাং গ্রুপের আন্ডারে পড়ে। লিন এখন বুঝতে পারে তার হাজবেন্ডই নিশ্চয়ই ব্যবস্থা করেছিল তার কাজের, তাই সে সবার সামনে বলে দেয় ইজেন আসলে আমার হাজব্যান্ড। সবাই তো এই কথা শোনার পর একেবারে শকড হয়ে যায় আর বলে তুমি মিথ্যা কথা বলছো, কখনো তুমি ইজেনের ওয়াইফ হতে পারো না। তুমি যদি নিজের আর ইনসাল্ট করাতে না চাও তাহলে এখান থেকে চলে যাও, না হলে আমরা কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। লিনের একজন বান্ধবী তাকে সাহায্য করছিল, তাই সুপিরিয়র তো আরো বেশি রাগ দেখাতে শুরু করে আর অন্য সব এমপ্লয়ীদেরকে তাকে ধরতে বলে। ইজেন তো সেখানে চলে আসে, সবাই বলে স্যার তো চলে এসেছে, এবার দেখো তোমার কি হবে। সবাই তো ইজেনকে বিচার দিতে শুরু করে, সে বলছে সে নাকি আপনার ওয়াইফ। ইজেন তো সবার সামনে লিনকে ধরে আর বলে সে তো ঠিকই বলেছে, সে আমার নতুন ওয়াইফ। সাবঅর্ডিনেট তো বলতে শুরু করে তার কোনো ভালো ব্যাকগ্রাউন্ড নেই, সে কোনো ভালো জায়গা থেকে পড়াশোনাও করেনি, আপনি কিভাবে তাকে বিয়ে করতে পারেন। লিন তো ভাবছিল এবার তো সে আমাকে অনেক বেশি অপছন্দ করবে, কারণ আমার কোনো ভালো ব্যাকগ্রাউন্ড নেই। কিন্তু ইজেন তো সবার সামনে বলে তাকে দেখার পর আমার লাভের ফার্স্ট সাইট হয়ে গেছে, আর আমি আমার ওয়াইফকে অনেক বেশি পছন্দ করি। লিন তো অনেক হ্যাপি হচ্ছিল আর ভাবছিল এর মানে সে আমাকে পছন্দ করে, আজকে সবার সামনে সে আমাকে কনফেস করলো। অন্যদিকে সং তো ডিসেনের কাছে গিয়েছিল কন্ট্রাক্ট সাইন করার জন্য আর কন্ট্রাক্ট চাচ্ছিল, কিন্তু সে লোকটা তো অনেক বেশি খারাপ ছিল, সে তাকে কোনো কাজ তো দিচ্ছিলই না বা কন্ট্রাক্ট পেপারও দিচ্ছিল না, বারবার তাকে টাচ করছিল। আর সে সংকে বলছিল কর্পোরেশন করার আগে তোমার আমার সাথে নাইট স্পেন্ড করতে হবে, কিন্তু সং তো একটা ওয়াইনের বোতল তার মাথার মধ্যে ভেঙে দেয়। ডিসেনের লোকেরা তাকে ধরে ফেলে এবং তাকে ফোর্স করতে শুরু করে। ততক্ষণে শ্যান এসে তাকে অনেক জোরে একটা লাথি মারে আর বলে তোমরা কি আমার ওয়াইফকে ছাড়বে নাকি ছাড়বে না। ডিসেন তো ভয় পেতে শুরু করে আর বলে আমরা জানতাম না সে আপনার ওয়াইফ, না হলে তার সাথে আমরা কখনো এরকম কোনো কিছু করতাম না। আর সে তো সেই জায়গায় বারবার তার কাছে ক্ষমা চাচ্ছিল। শ্যান বলে তোমার দলবল নিয়ে এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাদেরকে ছাড়বো না। ডুসেন তো ভয় পেয়ে চলে যায়। তারপর সে তার হাজবেন্ডকে ধন্যবাদ জানাচ্ছিল তাকে বাঁচানোর জন্য। শ্যান তাকে বলে তুমি আমার ওয়াইফ, আমি অবশ্যই তোমাকে প্রোটেক্ট করব। সং তো শ্যানকে বলছিল তুমি কি খাবে বলো, আজকে আমি তোমার বিল পে করব। আর সে তো শ্যানের গাল টাচ করে বলে তুমি অনেক বেশি ভালো একজন পার্সন। আর শ্যান ভাবছিল সে আমাকে টাচ করায় কেন আমার এত ভালো লাগলো। তারপর তারা দুজনে মিলে অনেক বেশি ড্রিঙ্ক করে। সং তো অল্পই ড্রিঙ্ক করেছিল, কিন্তু শ্যান অনেক বেশি ড্রিঙ্ক করায় সে তো অনেক বেশি মাতাল হয়ে যায়। সং তো কোনো রকম ভাবে তার হাজবেন্ডকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, বাই তো লুকিয়ে লুকিয়ে সবকিছুই দেখে। আর সে বলছিল তুমি যদি তাকে ডিভোর্স না দাও আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করব।
অন্যদিকে লিন তো ইচেনের সাথে বসে ড্রিঙ্ক করছিল, কারণ ইচেন তাকে অনেক সাপোর্ট করেছে এবং তার জন্য তার স্বপ্ন পূরণ হবে। লিন তো ড্রিঙ্ক করছিল এবং তার হাজবেন্ডকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছিল। লিন ড্রিঙ্ক করেছিল কিন্তু তার অনেক বেশি কাশি আসছিল, তাই তার হাজবেন্ড তাকে বলে, তুমি একটু অল্প ড্রিঙ্ক করো, না হলে নিজেকে সামলাতে পারবে না। লিন বলে, তুমি তো আছো আমাকে সামলাতে। আর সে তো বারবার তার হাজবেন্ডকে টাচ করছিল। ইচেন বলে, তুমি এখানে থাকো, আমি তোমার জন্য পানি আনছি। লিন তাকে বলে, না তার দরকার নেই হানি, আমি তোমাকে কিস করি। লিন তো ইচেনকে কিস করছিল আর বলছিল, আমরা সবসময় একসাথে থাকবো, কখনোই আলাদা হব না। ইচেন বলে, তুমি আবার ড্রাঙ্ক নয় তো, পরে কিছু হয়ে গেলে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না। লিন তাকে বলে, না আমি একেবারেই ড্রাঙ্ক না, আমি আমার সজ্ঞানে আছি। এ কথা বলার পর তো সে তার হাজবেন্ডকে সেডিউস করেছিল আর তারা দুজনেই একে অপরের সাথে নাইট স্পেন্ড করে। অন্যদিকে সং যখন তার হাজবেন্ডকে নিয়ে চলে যাচ্ছিল তখনই তাদের কাছে বাই আসে। আর সে শ্যানকে বলছিল, তুমি কেন এত বেশি ড্রিঙ্ক করেছ? সং তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? বাই বলে, আমি তোমাকে কিছু একটা বলতে এসেছি, আর তাকে প্রেগনেন্সি রিপোর্ট দেয়। আর সে সংকে বলে, আসলে আমি তার বাচ্চার মা হতে চলেছি। বাই তাকে তাদের অনেক কাছাকাছি ছবি দেখায় আর বলে, তুমি তো জানো এটা কমপ্লিট ফ্যামিলি হওয়া কত বেশি কঠিন, তাই তো সে বিয়ে করতে চাচ্ছিল না। সে আমাকে বিয়ে করতে চায়, তাই সে বারবার তোমাকে ডিভোর্স দিতে বলছিল, কারণ আমাদের বাচ্চা হয়ে গেলে তার পরিবারও আমাকে অ্যাকসেপ্ট করবে। তারপর তো তোমাকে পরিবার থেকে বের হতেই হবে, তাই তুমি আগেই ভেবে নাও কি করবে। সং এর মন তো পুরোপুরি ভেঙে যায় সবকিছু শোনার পর। অন্যদিকে ইচেন ভাবছিল, আমি প্রথমবার কোনো মেয়ের এত কাছে গিয়েছি, আমি এখন আমার মরার আগ পর্যন্ত তার দায়িত্ব নিব। আমি এখন তার সাথে একটা সুন্দর ফ্যামিলি গঠন করতে চাই। ইচেন তারপর তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে একটা আংটি কিনতে, কারণ তোমরা বুঝতেই পারছো সে হয়তো লিনকে প্রপোজ করবে। অন্যদিকে সং তো কান্না করছিল, তখন সে তার বোনকে জিজ্ঞেস করে, বোন কি হয়েছে? সং লিনকে বলছিল, আমাকে সেন চিট করেছে, বাই তার বাচ্চার সাথে গর্ভবতী। লিন তো রেগে তার বোনকে জিজ্ঞেস করে, বোন তুমি এখন কি করবে? সং বলে, সে আমাকে লাইক করে না, আমিও তাকে লাইক করি না, আমি ডিভোর্স চাই। সং তো লিনের এরকম অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার হাজব্যান্ডের সাথে নাইট স্পেন্ড করেছো? লিন তাকে বলে, হ্যাঁ সে অনেক ভালো একজন পার্সন, কিন্তু বোন তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। আমরা দুজনে মিলে দুইজন ভাইকে একেবারে ডিভোর্স দিয়ে দিব এবং তার থেকেও বেশি হ্যান্ডসাম কাউকে খুঁজে নিব। তারপরে সিনে তো তাদের শাশুড়ি এসে তাদেরকে খুঁজছিল, কারণ তাদের জন্য সে ব্যাগ কিনে এনেছে। সং আর লিন ডাকার পরেও কেউ তো আসছিল না। তারপর সে টেবিলের মধ্যে কিছু একটা নোটিস করে, যেটার মধ্যে ডিভোর্স পেপার ছিল এবং তার শাশুড়ির জন্য তারা কিছু নোট লিখে গিয়েছিল। তারা লিখেছিল, আপনি একেবারে আমাদের মায়ের মতো স্নেহ দিয়েছেন, আপনার মতো ভালোবাসা আমরা কোথাও পাইনি, কিন্তু আমাদের ক্ষমা করবেন, আমরা আর আপনার পুত্রবধূ হয়ে থাকতে পারবো না, তাই আমরা এখন ডিভোর্স চাই। অন্যদিকে শ্যান তো ভাবছিল, কালকে আমি সঙ্গের সাথে ড্রিঙ্ক করেছিলাম, কিন্তু কেন আমি রাস্তায় পড়েছিলাম। শ্যানকে তার মা দেখা মাত্রই মারতে শুরু করে। তখনই ইচেন আংটি দেখতে দেখতে ভেতরে আসছিল, তখন তার ভাই বিচার দেয়, দেখো মা আমাকে মারছে। তাদের মা তো দুইজনকেই ডিভোর্স পেপার দেখায়, তারা তো একেবারে শকড হয়ে যায়, কি সে আমাকে ডিভোর্স দিতে চায়। ইচেন তো তাড়াতাড়ি করে তার ওয়াইফকে কল করে। লিন কল ধরার পর অনেক চিল্লাতে শুরু করে আর বলে, তুমি আমাকে ওয়াইফ কেন বলছো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তোমার ভাই আমার বোনকে চিট করেছে, অন্য কোনো মেয়েকে গর্ভবতী করেছে, আমি এখন আর তোমার ওয়াইফ থাকবো না, তুমি তাড়াতাড়ি করে আমাকে ডিভোর্স দাও। এসব শোনার পর তো তাদের শাশুড়ি আরো বেশি রেগে যায় আর তার ছেলেদেরকে মারতে শুরু করে। আর সে তো শ্যানকে জিজ্ঞেস করছিল, তুমি কি সত্যি বাইরে মিস্ট্রেস রেখেছ? তখনই অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, আমি সিসিটিভি ফুটেজ চেক করেছিলাম, দেখতে পেলাম মিস বাই তার সাথে ঝগড়া করেছিল, আর সে তো সংকে বলেছে সে নাকি ইয়াং মাস্টারের বাচ্চার সাথে গর্ভবতী, আর সে তো ডিভোর্সের কথাও বলেছিল। এসব শোনার পর তো শাশুড়ি আরো বেশি রেখেছে আর বলে, কি তুমি আমার বউকে চিট করেছো? তোমার জন্য এত ভালো পুত্রবধূ আমি হারিয়েছি, আমি তোমাকে ছাড়বো না। তুমি কি সত্যি বাইরে মিস্ট্রেস রেখেছো এবং বাই তোমার বাচ্চার সাথে গর্ভবতী? শ্যান বলে, মা এরকম কোনো কিছুই না, আসলে আমার কারণে তার বোন মারা গিয়েছিল, তাই আমি তার খেয়াল রাখছিলাম, এছাড়া আর কোনো কিছুই না। তাদের মা বলছিল, আমি কোনো কিছুই জানি না, কিভাবে তাদেরকে ফিরিয়ে আনবে তোমরাই দেখো, যদি তাদেরকে ফিরিয়ে আনতে না পারো তোমাদেরও বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই। এ কথা বলে সে তো রেগে মেগে চলে যায়। ইচেন তো তার ভাইয়ের প্রতি অনেক বেশি রেগেছিল আর বলে, তোমার কারণে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে। ইচেন বলে, সবাই তো আমাকে কথা শোনাচ্ছে, কিন্তু আমিও তো ভিকটিম, আমার ওয়াইফ তো আমাকে ছেড়ে চলে গেছে। ইচেন বলে, সবার আগে আমাদের ওয়াইফকে আমাদের ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে সং এবং লিনকে দেখতে পাই, যারা কিনা অরফানেজে চলে গিয়েছিল, সেখানে তারা ছোট থেকে বড় হয়েছে। তারা তো সব বাচ্চাদের কাছে গিয়ে বাচ্চাদেরকে নানা ধরনের উপহার দিচ্ছিল। তাদের এতিমখানার মিসকে তারা তাদের কষ্টের সব ঘটনা বলছিল। মিস বলে, আমি তোমাদের পাশে আছি, তোমরা একেবারে চিন্তা করবে না। তার কিছুক্ষণের মধ্যেই দুই ভাই চলে আসে, একজন বলছিল ওয়াইফ আর একজন বলছিল হানি। সং তো শ্যানকে বলে, আমাদের ডিভোর্স হয়ে গেছে, তুমি এখানে কেন এসেছো? শ্যান তো বলতে শুরু করে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তাকে কখনো পছন্দই করতাম না, কিন্তু সে তার কান তো বন্ধ করে রাখে আর বলে, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না।
অন্যদিকে ইচেন বলছিল, আমি তো কোনো কিছুই করিনি, লিন তুমি আমার সাথে ফিরে আসো। লিন বলে, না একদমই না, আমার বোন ছোট থেকে যেখানে ছিল আমিও সেখানেই ছিলাম, আমি আমার বোনকে ছেড়ে কোথাও যাব না, আমার বোন যেখানে যাবে আমি সেখানেই থাকবো। এসব বলে তো দুইজনই হাজবেন্ডদেরকে একেবারে পাঠিয়ে দেয়। তারপরে সিনে লিন বলছিল, 3 দিন হয়ে গেছে বোন, আমার মনে হচ্ছে তারা চলে গেছে। তখনই তাদের কাছে আন্টি আসে আর বলে, আসলে আমি কিছু একটা বানাচ্ছিলাম কিন্তু চিনি শেষ হয়ে গেছে, তুমি কি গিয়ে চিনি এনে দিবে। লিন তখন চলে যায় চিনি আনতে। লিন তো চিনি কেনার জন্য যায়, কিন্তু কাউন্টারে তার হাজব্যান্ড বলে, তোমার জন্য সবকিছু ফ্রি। লিন তাকে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে। ইচেন বলে, তুমি আমাকে দেখতে চাচ্ছিলে না, তাই আমি আশেপাশের সব দোকানপাট কিনে ফেলেছি যাতে যখন ইচ্ছা আমি তোমাকে দেখতে পারি। লিন বলে, আমাদের তো কন্ট্রাক্টের রিলেশনশিপ ছিল, আমাদের মধ্যে এত ডিপ সম্পর্ক ছিল না, তাই তুমি এখান থেকে চলে যাও এবং নতুন করে জীবন শুরু করো। ইচেন বলে, তুমি কি ভুলে গেছো, তুমি আমাকে কি বলেছিলে। লিন তাকে সেদিন রাতে বলেছিল, আমি তোমাকে অনেক লাইক করি, তোমার সাথেই সারা জীবন থাকতে চাই। লিন বলে, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু এরকম ভাবো সেরকম কোনো কিছুই হয়নি, আর তুমি চাইলে আমি তোমাকে কিছু টাকাও দিতে পারি। ইচেন বলে, তুমি কি আমাকে মেল মডেল মনে করেছো, আমি তোমার লিগ্যাল হাজব্যান্ড, তুমি আমার সাথে বাড়িতে চলো। লিন বলে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি, তুমি বাড়িতে যাও। ইচেন বলে, আমি তো সাইনই করবো না, তাই ডিভোর্স কখনো হবেই না। লিন বলে, আমি আমার বোনকে ছেড়ে যাব না। তখন তো ইচেন তাকে কিস করে, আর সে লিনকে বলে, আমার ভাই তোমার বোনকে চিট করেনি, আর মিস বাইও তার বাচ্চার সাথে গর্ভবতী না, বাই তাদের ডিভোর্স করানোর জন্য মিথ্যা কথা বলেছিল। লিন বলে, যাই হোক, কিন্তু শ্যান আমার বোনকে লাইক করে না, আর এখন আমার বোনও তাকে লাইক করে না। ইচেন বলে, কিন্তু আমি তোমাকে লাইক করি, আমি আমার জীবনে কোনো মেয়ের কাছে যাইনি, তুমি প্রথম, তুমি সে যাকে কিনা আমি সবার প্রথম ভালোবেসেছি, আর আমি তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। এ কথা বলার পর তো সে তাকে কিস করে, তার জীবনের প্রথম ভালোবাসা বলে কথা। লিন তাকে সরিয়ে দেয়। ইচেন বলে, আমি তোমার হাজব্যান্ড, আমি তো করতেই পারি। লিন তাকে বলে, আমার বোন যদি এই গ্রামেই বিয়ে করে ফেলে তাহলে আমি আমার বোনের সাথে এখানেই থাকবো, আমার শেষ কথা, আমি আমার বোনকে ছেড়ে যাব না, তুমি চলে যাও। আর সে তো শ্যানকেও ইগনোর করে চলে যায়। শ্যান তো পেছন থেকে ডাকতে শুরু করে, আমি তোমার দুলাভাই হই, তুমি আমাকে এরকম ভাবে ইগনোর করতে পারো না। ইচেন তো বাইরে চলে আসে আর শ্যানকে বলে, তোমার ওয়াইফ খুব শীঘ্রই এই গ্রামে বিয়ে করে ফেলবে। শ্যান বলে, এটা আমি কখনোই মেনে নিব না, সে শুধুমাত্র আমার বাচ্চার মা হবে। অন্যদিকে লিন তার বোনের কাছে চলে যায় আর তাকে বলে, বোন তোমার কি মনে হয় না বাই এবং শ্যানের ব্যাপারে যেসব গুজব ছড়াচ্ছে এই সব কিছু মিথ্যা, বাই তোমাকে মিথ্যা কথাও বলতে পারে। সং তাকে জিজ্ঞেস করে, তুমি কি ইচেনের সাথে দেখা করেছো। লিন তাকে হ্যাঁ বলে। সং তাকে বলে, আমি আর শ্যান এক দুনিয়া থেকে বিলং করি না, তার শুধুমাত্র লজ্জা লাগছে কারণ আমি তাকে ডাম্প করে দিয়েছি। তাছাড়া আন্টি কালকে আমার একজন ব্লাইন্ড ডেটের সাথে দেখা করাবে। লিনো তখন তার বোনকে আর কোনো কিছু বলে না। তারপরে সিনে তারা যখন বাচ্চাদের সাথে খেলছিল তখনই সেখানে আন্টি একজনকে নিয়ে আসে আর বলে, এটাই তোমার ব্লাইন্ড ডেট। সং তো সেই ছেলের সাথে কথা বলতে শুরু করে। ছেলেটা তাকে বলে, আমার নাম হচ্ছে লিন শাও। সং তাকে বলছিল, তুমি না ছোটবেলায় অনেক বেশি মোটা ছিলে, এখন তো এত পাতলা হয়ে গেছো। শাও তো বলছিল, ছোটবেলা থেকে আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো। আন্টি বলে, আমারও মনে হয় সে তোমার জন্য একেবারে পারফেক্ট। তখনই শ্যান চলে আসে আর বলে, আমি একদমই রাজি না। সং, তুমি একদমই তাকে বিয়ে করতে পারবে না। সং বলে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি, আমি কাকে বিয়ে করব না করব এতে তোমার কোনো কিছুই যায় আসে না। আর সে তো শাওয়ের হাত ধরে চলেই যাচ্ছিল, কিন্তু শ্যান তাকে থামায় আর বলে, আমি একদমই রাজি না, আমি তোমাকে একেবারেই ডিভোর্স দেইনি। আর সে তো লিনকে বারবার হাক করছিল, লিন তাকে ছাড়তে বলছিল, কিন্তু সে বলে, আমি তোমাকে ছাড়বো না। সং বলে, তোমার আমাকে হাক করা একেবারেই উচিত হবে না, যাও মিস বাইয়ের কাছে। শ্যান তাকে বলে, আমি বাইকে সবসময় আমার বোনের মতো দেখেছি, আমার কারণে তার বোন মারা গিয়েছিল। আসলে আমি তার যমজ বোনকে অনেক পছন্দ করতাম, আমরা ভেবেছিলাম একটা জায়গায় আমরা একে অপরের সাথে দেখা করব, কিন্তু সে চলে গেলেও আমি সেখানে যেতে পারিনি। তখন সেখানে সে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তাই আমি নিজেকে অনেক বেশি দোষ দিতাম আর তার বোনের কেয়ার করেছিলাম। আমি তাকে কখনোই টাচ করিনি, সবসময় বোন ভেবেছি। আর তার ব্লাড টাইপ অনেক বেশি ইউনিক, তাই রক্তক্ষরণ হলে সে মারাও যেতে পারতো, আর এরকম রক্ত কোথাও পাওয়াও যেত না, তাই আমি তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। সং বলে, আচ্ছা ঠিক আছে, এখন তুমি চলে যাও। শ্যান বলে, আমি তোমাকে সবকিছু খুলে বললাম, তারপরেও তুমি কেন কোনো কিছু বলছো না, কেন আমাকে ক্ষমা করছো না। লিন বলে, শুরু থেকে কখনোই তুমি আমাকে পছন্দ করনি, সবসময় এটা একটা মিস্টেক ছিল। আমি আমার বিয়েটাকে একেবারে জবের মতো নিয়েছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমিও একটা মানুষ, আমারও কষ্ট হয়। আমি তোমাকে অনেক পছন্দ করতাম, কিন্তু বারবার তুমি আমাকে ইগনোর করেছো। শ্যান বলে, কি তুমি আমাকে লাইক করতে। তখন সে বলে, হ্যাঁ, কিন্তু তুমি কখনোই আমাকে লাইক করার চেষ্টা করনি, আমারই ভুল হয়েছে, আমি তোমাকে জোর করেছি আমাকে বিয়ে করতে। কিন্তু শ্যান তাকে বলে, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি নিজেকেই নিজে বোঝাতে চাচ্ছিলাম আমি তোমাকে পছন্দ করি না। কিন্তু এখন যখন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ আমি বুঝতে পারছি আমি তোমাকে কতটা পছন্দ করি।
আমি তোমাকে প্রমিস করছি আমি কখনোই তোমাকে কষ্ট দিব না। তুমি প্লিজ একটা চান্স আমাকে দাও। লিন তার বোনকে বলছিল, বোন তুমি তাকে চান্স দিতেই পারো যদি তোমার ইচ্ছা হয়। কিন্তু সং বলে, আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে এতিমখানার কি হবে? তখনই তাদের শাশুড়ি চলে আসে আর বলে, তোমরা একেবারেই টেনশন করো না, আমি তো আছি। আমি এই জায়গায় একটা প্রজেক্ট চালু করছি, এই কারণে এতিমখানার সবাই অনেক ভালোভাবে থাকতে পারবে। এখানে থাকা বাচ্চাদের কোনো সমস্যাই হবে না, আমি তোমাকে প্রমিস করছি। সবকিছু তো ঠিক হয়ে যায়, কিন্তু তখনই লিনের বমি বমি ভাব হচ্ছিল। কারো তো বুঝতে বাকি ছিল না লিন আসলে গর্ভবতী। ইচেন তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ সে তার ওয়াইফকেও পেয়ে গেছে আর সাথে সাথে একটা বাচ্চাকেও। আর সে লিনের জন্য যে আংটিটা এনেছিল সেই আংটিটা সে সবার সামনে তাকে পরিয়ে দেয়। অন্যদিকে সং তো শ্যানকে বলছিল, আমি তোমাকে পরীক্ষা করব, যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে আমি তোমাকে নতুন করে চান্স দিব। এখানে দুইজন কাপলই একেবারে কমপ্লিট হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তাদের শাশুড়ির তো খুশির কোনো ঠিকানাই ছিল না।